এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। সূচনা হলো নতুন সকালের, তার সাথে নতুন কোনো গল্পের, নতুন কোনো অনুভূতির। সকালের স্নিগ্ধ পরিবেশ, সাথে মৃদু ঠান্ডা হাওয়ার সঙ্গে পাখিদের কিচিরমিচির আওয়াজ, এ যেন এক মনোমুগ্ধকর পরিবেশ। সুইমিং পুল থেকে ভেজা শরীরে উঠে এলো ফারহাদ। সামনে ভেজা চুলের ভাঁজে হাত চালিয়ে পেছন দিকে ঠেলে দিয়ে নিজের সুঠাম দেহে তার প্রিয় রঙের বাথরোব জড়িয়ে নিল। মোবাইল হাতে নিয়ে ফোন করলো কোনো এক ব্যক্তিকে। ফোন রিসিভ হতে ওপাশের ব্যক্তি বলে উঠল, হ্যালো বস। মাল দুটোর অবস্থা কেমন? স্যার ভীষণ শোচনীয়। কাল রাতের আপনার হাতের মার খেয়ে দুইজন বেহুশ। সকালে মুখে পানি ছিটা দেওয়াতেও কোনো অপরিবর্তন হয়নি। মাল দুটোকে তোল, চেয়ারে বাদ আর ওদের সব কয়টা নখ উপড়ে ফেল। বেশি চিৎকার করলে গরম পানি খাওয়া। স্যার। ফারহাদ ফোন কেটে সামনে তাকাতেই দেখলো রেজওয়ান দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। ফারহাদ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে এগিয়ে গেল রেজওয়ানের সামনে, দাঁড়িয়ে জোর গলায় বলল, তোকে আমি ওই জায়গায় যেতে না করেছিলাম তো? ভাই আমার কথাটা। জাস্ট শাট আপ রিজওয়ান। আমার বারণ করার পরেও তুই কেন গেলি ওই নিষিদ্ধ পল্লীতে? অন্যান্য গার্ডরা কি ঘুমাচ্ছিল সেই সময় যে তোকেই যেতে হলো? অন্যান্য গার্ড তখন নিজেদের কাজে ব্যস্ত ছিল ভাই, তাই আমি গিয়েছিলাম। সরি ভাই, আর এরকম হবে না। তুই এটা খুব ভালো করে জানিস যে আমি তোকে এই সব ধরনের কাজ থেকে দূরে রাখি। আজ আমার লাস্ট ওয়ার্নিং। এরপরে এমন কিছু শুনলে বন্দুকের গুলি তোর কপালের এপার ওপার করব। ওকে ভাই, সরি ভাই, আর এরকম হবে না। এইভাবে কপাল না ঘষে সাবিনা আন্টিকে বল ব্রেকফাস্ট রেডি করতে। আমি চেঞ্জ করে আসছি। ভাই খুব ভালোবাসো না মেয়েটাকে? ভাবি বল। ফারহাদ চলে যেতে রেজওয়ান একটা স্বস্তির নিঃশ্বাস ফেল। মাথার চুলকে একটা চওড়া হাসি ফুটিয়ে এগিয়ে যায় কিচেনের দিকে। সকাল সকাল ঘুম থেকে উঠে অজু করে নামাজ পড়ে নিল আয়েশা। কাল রাত প্রায় 2টো পর্যন্ত দুই ভাই বোনের গল্প চলল। শুধু সময়ের অভাব না হলে গল্পের শেষ নেই দুজনের মধ্যে। আয়েশা আসিলের দিকে তাকালো। মেয়েটা হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমাচ্ছে। বাড়িতে ডাকাত পড়লেও আসিলের ঘুম ভাঙবে না। আয়েশা ভালোভাবে ওড়না মাথায় জড়িয়ে নিচে চলে গেল। ভালো করে চা বানিয়ে চুমুক বসালো চায়ের কাপে। নিজের বানানো চাকে নিজেই তারিফ করলো বেশ কিছুক্ষণ। বেল বাজতে আয়েশা তাকালো ড্রয়িং রুমের ঘড়ির দিকে। 9টা 20 বাজে। এখন কে এলো? 7-5 না ভেবে উঠে গিয়ে দরজাটা খুলতেই দেখলো রাবিয়া খালা দাঁড়িয়ে আছে। আয়েশাকে দেখে মিষ্টি হেসে বলল, আরে এ তো আয়েশা মা, তা কেমন আছো মা? আসসালামু আলাইকুম খালা। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমিও খুব ভালো আছি। এই বলে রাবিয়া খালা ভেতরে প্রবেশ করলো। তা আয়েশা মা, আর কাউকে দেখছি না যে? আয়েশা দরজা বন্ধ করে বলল, আসলে খালা, আহিল আর আয়ান দুজনেই ঘুমোচ্ছে। যদি কোনো কাজ থাকে আপনি আমায় বলতে পারেন। না মা, কোনো কাজ করতে হবে না, শুধু আমাকে বলো সকালের নাস্তা আর দুপুরের খাবার কি বানাতে হবে। একটু ভেবে বলে, খালা, আপনি ব্রেকফাস্টের জন্য ভেজিটেবল স্যুপ, স্যান্ডউইচ আর অরেঞ্জ জুস বানান। লাঞ্চের ব্যাপারটা না হয় আহিল আপনাকে বলবে। আচ্ছা ঠিক আছে। আয়েশা চলে যেতে গেলেও আবার থেমে যায়। আমতা আমতা করে জিজ্ঞেস করে, আচ্ছা খালা, আপনি কি জানেন যে আয়ান মানে আপনার আয়ান বাবা ঘুম থেকে উঠে কি খাবে? রাবিয়া খালা রান্নাঘরের দিকে যেতে যেতে বলে, হ্যাঁ মা জানি, বাবা ঘুম থেকে উঠে করলা জুস খায়। আয়েশা নাক মুখ কুচকে ফেললো কথাটি শুনে। ইয়াক, সকাল সকাল করলা জুস কে খায় ভাই? শুনে কেমন বমি বমি পাচ্ছে। সাবিনা আন্টি, আমি কলেজ যাচ্ছি। ফারিহার কথা শুনে কিচেন থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো সাবিনা। ফারিহা মামুনি, তুমি তো কিছুই খেলে না, জানতো না খেয়ে কলেজে গেল। ফারহাদ বাবা রাগ করবে। কে না খেয়ে কোথায় যাচ্ছে আন্টি? হাত ঘড়ি পড়তে পড়তে সিঁড়ি বেয়ে নেমে আসছে ফারহাদ। ফারহাদকে দেখা মাত্র ফারিয়া শুকনো দুটো ঝোঁক গেল। তার দাদাই যদি
জানতে পারে সে না খেয়ে কলেজের জন্য রওনা হচ্ছে, তো তার আছে খবর আছে। না না দাদাই, কেউ কোথাও যাচ্ছে না। আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম, একসাথে খাবো বলে, তাই না সাবিনা আন্টি? হ্যাঁ, তোমরা বসো, আমি খাবার নিয়ে আসছি। সাবিনা আন্টি চলে যেতে ফারহাদ আর ফারিয়া চেয়ার টেনে বসে পড়লো। এরই মধ্যে ডাইনিং এ হাজির হলো রেজওয়ান। রেজওয়ানকে দেখা মাত্র ফারিয়ার মাথায় থপ করে আগুন জ্বলে উঠল। চোখ মুখ শক্ত করে মুখ ফিরে নিল রেজওয়ানের থেকে। কাল দুপুর থেকে রেজওয়ান ফারিয়ার এরকম বিহেভিয়ার লক্ষ্য করছে। মনে মনে খারাপ লাগলেও মুখে তা প্রকাশ করেনি। কিন্তু ফারিয়ার এরকম ব্যবহারের কারণ সে কোনোভাবেই বুঝে উঠতে পারছে না। রেজওয়ান শুভ সকাল জানিয়ে চেয়ার টেনে বসে পড়ল। সাবিনা আন্টি সবার প্লেটে খাবার তুলে দিলে ফারিয়া কয়েক লোকমা খাবার পর বলে ওঠে, দাদাই আমার পেট ভরে গেছে। পেট ভরে গেছে মানে কি? খেলি তো মাত্র 3 চামচ। দাদাই প্লিজ জোর করো না, আমি আসছি। আরে রিজওয়ানের তো এখনো খাওয়া হয়নি। আমার কারোর কোনো প্রয়োজন নেই, ড্রাইভার কাকার সাথে চলে যাব। আর হ্যাঁ, এবার থেকে ড্রাইভার কাকার সাথে কলেজ যাওয়া আসা করব। কেউ যেন আগ বাড়িয়ে কলেজের সামনে গিয়ে না হাজির হয়। আসছি। রেজওয়ানের খাবার যেন গলায় আটকে গেল। বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে তার। কোনো মতে পানি খেয়ে উঠে দাঁড়িয়ে ফারহাদের দিকে তাকিয়ে বলল, ভাই আমি অফিস যাচ্ছি। ফারহাদ আর কথা বাড়ল না। নিজের খাবারটা শেষ করে সেও অফিসের জন্য বেরিয়ে পড়ল। অ্যাঞ্জেলকে এক নজর দেখার তীব্র নেশা জাগছে তার। ছুঁয়ে দেখার অধিকার না থাকলেও দেখার তো আছে। হাতে করলার জুস নিয়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো আয়শা। জুসের গ্লাসটা বেড সাইড টেবিলে রেখে ব্যালকনির বিশাল পর্দা সরিয়ে দিল। বিছানার ওপর নজর পড়তে গাল দুটো লাল হয়ে গেল, কারণ আয়ান বিছানায় উপর হয়ে শুয়ে আছে। কিন্তু পরক্ষণেই আয়শার লাজুক মুখমণ্ডল পাল্টে গেল। আটকে উঠল আয়শা। জোরে জোরে নিঃশ্বাস ফেলে এগিয়ে গেল বিছানার দিকে। আয়ান বিছানায় উপর হয়ে শুয়ে আছে। পিঠের কাছে টি শার্ট রক্তে ভিজে গেছে, আবার বিছানার কিছু অংশতেও রক্ত লেগে আছে। হয়তো ঘুমানোর সময় ক্ষত জায়গাতে বেশ চাপ লাগা এই অবস্থা। কিন্তু আয়নের কোনো হেলদোল নেই, সে তো নিজের মতো ঘুমে মগ্ন। কিন্তু এই দিকে আয়নের এই অবস্থা দেখে আয়শার অবস্থা টাইট। তার সারা শরীর কাঁপছে। শুকনো চোখ গিলে এগিয়ে গেল বিছানার কাছে। কি ফালতু ঘুম রে বাবা, 2 ভাই বোন একদম সেম। বাড়িতে আগুন লেগে গেলেও এদের হুঁশ থাকবে না। এইসব হাবিজাবি ভেবে নিজের কাপা কাপা হাতে আয়ানকে ডাকতে লাগলো। এই যে শুনছেন, আপনার ক্ষত জায়গা থেকে রক্ত বেরোচ্ছে। এই আয়নের বাচ্চা, ওঠ না। শেষের কথাটি রাগ নিয়েই বলল আয়শা, কিন্তু কোনো লাভ হলো না। আয়শা হঠাৎ হ্যাঁচকা টান অনুভব করে আর সাথে সাথে বিছানার উপর গিয়ে পড়ে। আয়ান আয়শাকে বিছানায় ফেলে এক হাতে জড়িয়ে ধরে আয়শার গলায় মুখ গুজে দেয়। আয়শা যেন একটা ঘোরের মধ্যে আছে। হঠাৎ এইরকম কিছু সে কোনোভাবে আশাই করেনি। আয়নের গরম নিঃশ্বাস আয়শার গলায় বাড়ি খাচ্ছে। আয়নের একটা হাত আয়শার পেটের উপর, যা তাকে কাঁপিয়ে তুলছে ক্ষণে ক্ষণে। আয়ান আয়শাকে আর একটু চেপে ধরল নিজের সাথে। এবার আয়ানের ঠোঁট আয়শার গলায় গিয়ে ঠেকলো। ব্যাস, এইবার হয়তো আয়শার মরণ নিশ্চিত। আয়শার মনে হচ্ছে কেউ তার হৃৎপিণ্ডে জোরে জোরে হাতুড়ি পেটাচ্ছে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে, শরীরে কাঁপাকাঁপি ক্রমেই বেরিয়ে চলেছে। আয়শা আর থাকতে পারছে না এইভাবে। কাঁপা কাঁপা কঞ্চে পড়ল। আয়ান আয়ান আয়শার গলায় মুখ গুজে থাকা অবস্থায় বলল, উঠুন না প্লিজ। আসো ঘুমাতে দাও। আয়শা এবার চোখ খিচে বন্ধ করে নিল। আয়নের ঘুম জড়ানো কণ্ঠ তাকে বেসামাল করে তুলেছে, তাই আর কোনো কথাই বলল না। বেশ কিছুক্ষণ এইভাবেই থাকলো। কি করবে না করবে বুঝতে পারছে না আয়শা, তাই আবারও ধীর কণ্ঠে বলল, আয়ান, আপনার ক্ষত জায়গা থেকে রক্ত বেরোচ্ছে, জায়গাটা ড্রেসিং করতে হবে। এবার উঠুন প্লিজ। আয়ন এবার পিটপিট করে চোখ খুলল। আয়নের তাকানো দেখে আয়শা দ্রুত চোখ সরিয়ে নিল। আয়শাকে অবাক করে দিয়ে আয়ন টুক করে আয়শার গালে একটা চুমু দিল। এবার আয়শা ছট করে তাকালো আয়নের দিকে। লজ্জায় লাল হয়ে গেছে আয়শা, যা দেখে আয়ান মিটিমিটি হাসছে। আয়শার নাক টেনে দিয়ে বলল, আয়ান, এত চিন্তা কেন আমাকে নিয়ে? কাইন্ড ইউর ইনফরমেশন, এটাকে চিন্তা বলে না। প্রত্যেকটা নার্সদের কাজ হলো অসুস্থ মানুষকে সুস্থ করে তোলা, আর আমিও তাই করছি। আচ্ছা তাই নাকি?
আরে যদি সেই মানুষটার শরীর ভালো আর যদি সেই মানুষটার শরীর ভালো কিন্তু মনটা অসুস্থ থাকে তাহলে কি করণীয়? পুলিশদেরও মন খারাপ হয়। কেন হয় না? পুলিশদের কাছে মন থাকে না নাকি? তাই তো মনে হয়। কি কি বললে? জোরে বলো। কিছু না, আপনি উঠেন তো দেখি, কত জায়গাটা ড্রেসিং করে দিই। আর কথা বাড়ালো না, চুপচাপ উঠে বিছানার দিকে তাকিয়ে দেখলো সত্যি অনেকটা জায়গা রক্তই লেগে আছে, আর ক্ষত জায়গাটাও বেশ ব্যথা করছে এখন। বাম হাত নাড়াতেও বেশ কষ্ট অনুভব হচ্ছে। আয়শা বিছানা থেকে নেমে ড্রেসিং করার যাবতীয় মেডিসিন নিয়ে এসে বেডসাইড টেবিলের উপর রাখলো। তারপর আয়নের দিকে তাকিয়ে আস্তে করে বলল, আয়শা টি শার্টটা খুলুন। একা হাতে পারবো না, হেল্প করতে হবে। আর কথা বাড়লো না, কারণ আয়নের কথা বলার ধরন বুঝিয়ে দিচ্ছে তার ভীষণ কষ্ট হচ্ছে। ধীর হাতে আয়নের টি শার্ট খুলে দিল আয়শা। লজ্জা লাগলো, কিচ্ছু করার নেই। রক্তে ভিজে একাকার হয়ে যাওয়া ব্যান্ডেজ খুলে রুম ডাস্টবিনে ফেলে দিল। তারপর সুন্দর করে আস্তে আস্তে ধীরে ক্ষত জায়গাটা ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিল। আয়ান আয়শাকে বেশ ভালো করে লক্ষ্য করছিল। ছিমছাম চেহারা, হলদেটে ফর্সা, ঘোলা চোখের অধিকারী এই যুবতী, যার জন্য আয়নের মনের মধ্যে এক আলাদা অনুভূতি রয়েছে, যাকে দেখলে আয়ান বেসামাল হয়ে ওঠে। কিন্তু আজ পরিস্থিতি আয়ানকে এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে সে তার অনুভূতি প্রকাশ করতে পারছে না, আর না সে অনুভূতিগুলোকে চেপে রাখতে পারছে। হয়ে গেছে। আয়শার কথায় ঘোর কাটলো আয়ানের। আয়ান ও আর আপনার করলার জুস রাখা আছে টেবিলে, খেয়ে নিন। অবাক হয়ে জিজ্ঞেস করলো, এই তুমি কি করে জানলে আমি সকালে এটা খাই? আমি জানি না, রাবিয়া খালা বলেছেন আমাকে। ও বলে জুসের গ্লাসটা হাতে নিয়ে এক চুমুক বসালো আয়ান। আয়শা মেডিসিনগুলো ড্রয়ার রেখে বেরিয়ে যেতে গিয়েও থেমে আয়নের দিকে তাকালো। আয়নের জুস খাওয়া দেখে আয়শার ঘা গুলিয়ে উঠল। চোখ মুখ কুচকে হাত চেপে দৌড় লাগালো ওয়াশরুমের দিকে। আর আয়ান অবাক চোখে তাকিয়ে আছে আয়শা যাওয়ার দিকে। প্রায় আধ ঘন্টা ধরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে ফারহাদ আসিলদের কলেজের সামনে, কিন্তু আসিলের কোনো পাত্তা নেই। ফারহাদ এবার চোখে মুখের রং পাল্টাচ্ছে, ক্রমশ লাল হয়ে উঠেছে চোখের রং। চোয়াল শক্ত করে দু হাত দিয়ে কপাল চেপে ধরল। এমনিতেও প্রায় 2 দিন হয়ে যায় সে তার অ্যাঞ্জেলকে দেখেনি। মনের মধ্যে তোলপা শুরু হয়ে গেছে। জোরে জোরে কটা নিঃশ্বাস ফেলে ফিরফির করে বলল, অ্যাঞ্জেল, আমি যে ভীষণ অধৈর্যশীল ছেলে, কিন্তু আজ দেখো তোমার জন্য এই অধৈর্যশীল ছেলেটা কেমন ধৈর্যশীল হয়ে উঠেছে। কিন্তু মনে হচ্ছে না এই ধৈর্যটা বেশি দিন থাকবে। সো গেট রেডি টু বি মাইন। পকেট থেকে ফোন বের করে ফারহাদ কাউকে কল করলো। রিসিভ হতে ও পাশের ব্যক্তি বলল, বস, আমি এখনই আপনাকেই ফোন করতাম। হোয়াই, এনি প্রবলেম? নো স্যার, ম্যামের দাদা মিস্টার আয়ান পিঠে গুলি লেগে আহত হয়েছেন, আর সেই জন্য ম্যাম। ওকে, এনাফ। কল কেটে ঠোঁট কামড়ে বাঁকা হাসি দিয়ে বলল, গাড়ি তাহলে আজকের দেখাটা না হয় তোমাদের বাড়িতেই করব। অ্যাঞ্জেল স্টার্ট দিল ফারহাদ। অফিসে না গিয়ে সোজা গোডাউনের দিকে রওনা হলো। বেশ কিছুক্ষণ পরে ফারহাদ গোডাউনের সামনে এসে হাজির হলো। গাড়ির দরজা খুলে নামতেই বেশ কিছু ব্যক্তি গুড মর্নিং বস বলেই উঠল। ফারহাদ তাদের দিকে এক নজর তাকিয়ে গোডাউনের ভেতরে প্রবেশ করে। একজন লম্বা চওড়া কালো পোশাক পরিহিত ব্যক্তি এগিয়ে এলো ফারহাদের সামনে। এসে বলল, গুড মর্নিং বস। মাল দুটো কোথায় জন? স্যার ভিতরে। ফারহাদ গট গট পায়ে ভেতরে প্রবেশ করলো। 22 থেকে 23 বছরের দুটি ছেলে চেয়ারের সাথে বাঁধা, তাদের হাতের কিছু নখ নিচে পড়ে আছে। নখের জায়গা থেকে রক্ত বেরোচ্ছে। ঘাড় কাত করে জিভ বের করে ভীষণভাবে হাঁপাচ্ছে দুটো ছেলে দুটি শরীর কাপড় বলতে নামাজ, শরীরে বিভিন্ন জায়গায় মারের দাগ, যা এখন নীল রং ধারণ করেছে। ফারহাদকে দেখা মাত্র আশেপাশে দাঁড়ানো ব্যক্তি যারা ফারহাদের লোক, তাদের মধ্যে একজন চেয়ার এগিয়ে দেয় ফারহাদকে বসার জন্য। ছেলে দুটির দিকে তাকিয়ে ফারহাদ তার লোকের দিকে তাকালো, তারপরে দাঁতে দাঁত চেপে চিৎকার করে বলল, মোটা অঙ্কের টাকা দিয়ে গান্ডে পিণ্ডে খাইয়ে তোদেরকে পুষেছি এই দেখার জন্য। লোকগুলি মাথা নিচু করে বলল,
বস ভীষণ চিৎকার করছিল। চিৎকার মাই ফুট। এই যা, চাপড় নিয়ে আয়। এবার নখ না, আঙুল বাদ যাবে। বস জাস্ট গো। চিৎকার শুনে একজন ব্যক্তি দৌড়ে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর হাতে একটি ধারালো চাপড় নিয়ে এলো ফারহাদ। সেই ব্যক্তির কাছে থেকে চাপড়টা কেড়ে একটি ছেলের হাতে চেয়ারের হাতলের উপর রাখলো। তারপরে চাপড় দিয়ে এক কোপ বসালো। সাথে সাথে ছেলেটি গগন বিদারী চিৎকার দিয়ে উঠল। ছেলেটির চিৎকার যেন ফারহাদ খুব ভালো করে উপভোগ করছে। ফারহাদের ঠোঁটে লেগে আছে এক ক্ষীণ হাসি, যা আশেপাশে দাঁড়ানো প্রত্যেকটি ব্যক্তিকে কাঁপিয়ে তুলছে। অন্য ছেলেটির হাতে কোপ বসানোর আগে ছেলেটি হাউমা করে কেঁদে উঠল। দাদা দাদা ছেড়ে দিন, আর কোনো দিন এরকম ভুল হবে না, মাফ করে দেন। সরি ব্রাদার। কথাটি বলে ছেলেটির হাতেও কোপ বসালো। সাথে সাথে হাতের পাশে আঙুল ছিটকে পড়লো এদিক ওদিক। ফারহাদ ছেলেটির দিকে তাকিয়ে তার চুল মুঠো করে ধরে নিজের মুখের সামনে নিয়ে আসে আর বলে, কি বলেছিলি আমার অ্যাঞ্জেলকে? এক রাতের বেড পার্টনার হতে, হট সেক্সি মাল, আর কি কি যেন বলেছিলি? আবার বল জানোয়ারের বাচ্চা। তোদের মতো কিছু ছেলেদের জন্য মেয়েরা বাহিরে বেরোতে নিরাপদ বোধ করে না। প্রতিটা মুহূর্ত তারা ভয়ের মধ্যে থাকে। তোদের মতো কুকুরদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। রাগ সামলাতে না পেরে কোমরে গোজা গান বের করে ছেলেটির মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে পরপর 3টি গুলি চালায়। ছেলেটি নিথর দেহ চেয়ার সমেত ঢলে পড়ে যায় নিচে। এই সব দৃশ্য দেখে পাশের ছেলেটি হাঁ মা করে কাঁদছে। নিজেদের করা ভুলের জন্য তাদের এই মাসুল দিতে হবে, এটা জানা থাকলে কোনোদিনও সেই ভুল করতোই না তারা। ফারহাদ এবার রক্ত চক্ষু নিয়ে তাকাল অন্য ছেলেটির দিকে। বন্দুকের নল ছেলেটির থুতনিতে ঠেকিয়ে বলল, আর তুই তো আমার অ্যাঞ্জেলের হিজাব ধরে টান দিয়েছিলি, তাই না? ওটা শুধু হিজাব না, আমার অ্যাঞ্জেলের সম্মান। আর তুই কিনা আমার অ্যাঞ্জেলের সম্মান নিয়ে টানাটানি করলি। যার গায়ে হাত দেওয়ার আগে আমি 1000বার ভাবি, যার চোখের পানি আমাকে অস্থির করে তোলে, যাকে ছুঁয়ে দিতেও ভয় হয়, ভাবি যদি ব্যথা পাই। আর তুই কিনা আমার সেই অমূল্য রত্নের দিকে হাত বাড়িয়েছিস, ওকে বাজেভাবে ছোঁয়ার চেষ্টা করেছিস। এর জন্য মরতে তো তোকে হবেই। তো বল, কিভাবে মরতে পছন্দ করবি? গুলি খাবি, নাকি গলায় চাকু, নাকি অন্যরকমভাবে? উই হ্যাভ লট অফ অপশনস। তাড়াতাড়ি বল, সময় কম। ছেলেটি কিছুক্ষণ চুপচাপ থেকে ফারহাদের হাত থেকে বন্দুকটা কেড়ে নিয়ে নিজেকে শুট করে নেয়। সাথে সাথে নিথর দেহ লুটিয়ে পড়ে যায় মাটিতে। ফারহাদ খুব জোরে হেসে উঠল। এই হাসিতে লুকিয়ে আছে হিংস্রতা। এই হাসি হচ্ছে দয়া মায়াহীন একটা কালো হৃদয়ের। ফারহাদের রাগ আর জেদ যা মানুষ মারতেও পিছু হাঁটে না। বন্দুকটা তুলে পকেট থেকে রুমাল বের করে মুছে নিয়ে ইংলিশে একটা বাজে গালি দিয়ে ছেলে দুটির মুখে থুতু ফেলে বেরিয়ে পড়ল। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। লাল আকাশটা এখন কালো হতে শুরু করেছে। ঠান্ডাও বাড়ছে ধীরে ধীরে। কলেজ থেকে সোজা টিউশনি করে তারপরে বাড়িতে ফিরতে হয় ফারিহার। গায়ে হালকা পাতলা আকাশি রঙের স্কার্টটা একটু টেনে নিল। পনিটেল বাঁধা লম্বা চুলগুলো টেনে নিয়ে ব্যাগ থেকে ফোন বের করলো ড্রাইভারকে কল দেওয়ার জন্য। হঠাৎ ফারিয়ার হাত কেউ চেপে ধরে। ছোঁয়াটা অত্যন্ত ছেনা লাগছে তার। শরীর কেঁপে ওঠে, শীতল শিহরণ খেলে যায় দেহে। ফারিয়া ফট করে উপরের দিকে মাথা তুলে তাকাতে মাথায় আগুন জ্বলে উঠল। চোখ দুটো রাগ, অভিমান, ঘৃণায় ভরে উঠল। নোনা জলে হাত ছাড়ানোর বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে অনবরত। বৃথা চেষ্টা করো না ফারিয়া, ব্যথা তোমারই লাগবে। এইসবের মানে কি মিস্টার রিজওয়ান? কপট রাগ দেখিয়ে বলল ফারিয়া। ফারিয়া আমার কথাটা শোনো। হাত ছাড়েন আমার। রিজওয়ান আশেপাশে তাকে দেখলো বেশ কিছুক্ষণ মানুষ তাদের দিকেই তাকিয়ে আছে। রিজওয়ান ফারিয়ার দিকে ঝুঁকে চোখ শক্ত করে বলল, ফারিয়া সিন ক্রিয়েট করো না, মিডিয়া আসতে বেশি সময় লাগবে না, তারপরে ব্যাপারটা কিন্তু বাজে হবে, তাই চুপচাপ আমার সাথে চলো। ফারিয়া আর কথা বাড়ল না, চুপচাপ রিজওয়ানের সাথে গাড়িতে উঠে বসলো। রিজওয়ান গাড়ি স্টার্ট দিল। ফারিয়া শক্ত গলায় বলে উঠল, আমি আপনার সাথে কোথাও যাচ্ছি না। এই বলে ড্রাইভারকে কল দেওয়ার জন্য ফোন বের করলো রিজওয়ান। তড়িৎ গতিতে ফোন কেড়ে নিয়ে গাড়ির পেছনের দিকে ছুঁড়ে মারল। ফারিয়ার মাথায় পেছন দিকে হাত দিয়ে নিজের মুখের কাছে নিয়ে আসলো। চোখে চোখ রেখে
হিসিয়ে বলল, স্টপ দিস ননসেন্স ফারিয়া, জাস্ট স্টপ। না হলে আমি যা করব তা তোমার জন্য একটুও ভালো হবে না, আই সোয়ার। কি কি করবেন আপনি? মারবেন, বকবেন নাকি অন্য কিছু? রেজন ফারিয়ার দিকে ঝুঁকে পড়ে ফারিয়ার কিছুটা পেছন দিকে হেলে পড়তেই রেজওয়ান ফারিয়ার ঠোঁটে শক্ত করে একটা কামড় দিয়ে ফট করে নিজের জায়গায় এসে বসে গাড়ি স্টার্ট দেয়। আরেকটা প্রশ্ন করলে এর থেকেও খারাপ কিছু হবে। কলিং বেলের শব্দে আয়শা দৌড়ে গিয়ে দরজা খুলে দিতে আয়শার ঠোঁটে চওড়া হাসি রেখা ফুটে ওঠে। মা, আব্বু। বলে জড়িয়ে ধরে দরজার সামনে দাঁড়িয়ে থাকা মধ্যবয়স্কের দম্পতিকে। তারাও পরম আদরে আয়শাকে জড়িয়ে ধরে। আরে আঙ্কেল আন্টি যে, কতদিন পরে দেখা। আই মিস ইউ সো মাচ। কোলাকুলি করে তাদের সাথে। মিস্টার আর মিসেস সৈয়দ ভেতরে প্রবেশ করে। ড্রয়িং রুমে আয়ান উপস্থিতি ছিল। মোট কথা সন্ধ্যার আড্ডায় দিচ্ছিল তিনজন মিলে। আয়ান তাদের দেখে উঠে দাঁড়ালো। মিস্টার সৈয়দ বলল, না না বাবা, দাঁড়াতে হবে না, তুমি রেস্ট নাও। আজ বিকেলেই আমি দিল্লি থেকে ফিরেছি আর এসে তোমার আহত হবার খবর শুনলাম। বাট আফটার অল আই প্রাউড উফ ইয়াং ম্যান। থ্যাংক ইউ আঙ্কেল। তুমি রাখো তোমার প্রাউড। এদিকে ছেলেটা গুলি খেয়ে বসে আছে আর উনি এসেছে প্রাউড দিতে। মিস্টার সৈয়দ আয়ানের পাশে বসে মাথায় হাত বুলাতে বুলাতে কথাটি বলল। আরো বললেন, আয়েশা, আমাদের ফোন করে না জানালে তো আমরা জানতেই পারতাম না। আয়ান আয়শার দিকে তাকালে মুচকি হাসছে মেয়েটা। আসো চল কিচেনে যাই। আর আসিল আয়শার হাত ধরে টেনে নিয়ে যায় কিচেনে। রাবিয়া খালা, আয়শা, আসিল তিনজন মিলে সন্ধ্যা নাস্তা বানাতে থাকে। আর এইদিকে আয়ানের সাথে মিস্টার আর মিসেস সৈয়দ কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। প্রায় আধ ঘন্টা পর প্লেটে খাবার সাজিয়ে নিয়ে আসে ড্রয়িং রুমে। আসিল ডিয়ার, এত কিছু বানানোর কি দরকার ছিল? আন্টি আমি একা বানাইনি, ফ্রেঞ্চ অনিয়ন স্যুপ আশু বানিয়েছে, আর হোয়াইট সস পাস্তা আমি আর খালা মিলে বানিয়েছি। তাই তো দেখছি। যাই হোক আয়ান, তোমাকে আর আসেলকে কোনোদিন আমরা পর ভাবিনি। তোমরা আমাদের আর আমরা তোমাদের ভালো বা খারাপ সময় এর সাথে। কিছুটা ফ্রিকুচকে তাকায় মিসেস আমিনার দিকে। হ্যাঁ আন্টি, কিন্তু হঠাৎ এমন কথা, মানে কোনো সমস্যা আঙ্কেল? মিস্টার আর মিসেস সৈয়দ একে অপরের দিকে তাকিয়ে কিছু ইশারা করলো। তারপরে কিছু একটু গলা কেসে বলল মিস্টার সৈয়দ, ওয়াহ, দেখেছ আমিনা আমাদের মেয়ে বড় হয়ে গেছে। আসলে আমিনার ছোটবেলার বান্ধবী কিছুদিন আগে আমাদের বাড়িতে এসেছিলেন তার ছেলে রায়হানের জন্য আয়শার বিয়ের প্রস্তাব নিয়ে। ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, পাশ করে এখন প্রায় 2 লাখ টাকা মাসে ইনকাম করে। কিন্তু তারপরেও তুমি যদি সম্পর্কে খোঁজ খবর নিয়ে নিজের অপিনিয়ন জানা তাহলে খুব ভালো হয়। এই পুরোটা কথা শুনে আয়ান স্তব্ধ। সে কি বলবে কিছুই বুঝতে পারছে না। আসিল আহত চোখে আয়শার দিকে তাকিয়ে আছে। আর আয়শা, সে তো অবাকের চরম সীমানায় পৌঁছে গেছে। তাকে না জানিয়ে মা আব্বুর এরকম সিদ্ধান্ত সে কিছুতেই মেনে নিতে পারছে না। নোনা জল গাল বেয়ে চুপচুপ করে পড়ছে নিচে। শান্ত গলায় আয়শা বলল, আব্বু, মা, আমাকে কিছু না জানিয়ে তোমাদের এরকম সিদ্ধান্ত আমি আশা করিনি। আর আমার তো স্টাডিও শেষ হয়নি এখনো। আশুমা, বিয়ের পর ওরা তোকে পড়াশোনা করতে দেবে। আমরা এই বিষয়ে কথা বলে নিয়েছি। তাহলে আমারও একটা কথা ভালো করে শুনে নাও, আমি এই বিয়ে করছি না। কথাটি বলে দৌড়ে উপরে চলে গেল আয়শা। আয়ান মিস্টার আর মিসেস সৈয়দের দিকে তাকিয়ে আশ্বাস দিয়ে বলে, আঙ্কেল আন্টি, আমি দেখছি বিষয়টা। অবাক হয়ে তাকিয়ে রইল তার ভাইয়ের দিকে। একটি সুন্দর ডুপ্লেক্স বাড়ির বড় গেট খুলে দিল দুটি দারোয়ান। ফারিয়া খুব ভালো করে বুঝতে পেরেছে এই বাড়িটি কার। রেজওয়ান একটা সিভিল ইঞ্জিনিয়ার হওয়ার সুবাদে পুরো বাড়িটি সে নিজ হাতে ডিজাইন করেছে। তাতে অবশ্য ফারহাদেরও স্বাদ ছিল। নতুনত্বের ছোঁয়া এই বিশাল বাড়িতে কেউ থাকে না। মাঝে মাঝে রেজওয়ান এসে 2-1 দিন থেকে যায়। বিভিন্ন ধরনের ফুল গাছ, নানা রঙের লাইট, মধ্যে আকারে সুইমিং পুল দ্বারা সজ্জিত এই বাড়িটি মানুষহীন। খুব
জোরে ব্রেক কষলো রেজওয়ান। বড় বড় কদম ফেলে ফারিয়ার দিকে দরজা খুলে দিল। ফারিয়া মাথা তুলে রেজওয়ানের দিকে তাকালো, শক্ত গলায় জিজ্ঞেস করলো, আমাকে এখানে নিয়ে আসার মানে কি? রেজওয়ান কোনো উত্তর দিল না। ফারিয়ার হাত টেনে ধরে নিজের কাছে নিয়ে আসলো। তারপর টানতে টানতে বাড়ির ভেতরে প্রবেশ করলো তারা। ফারিয়ার এরকম ধরনের আচরণ রিজনের এতটুকু সহ্য হচ্ছে না, রাগ হচ্ছে ভীষণ তার। রিজন ফারিয়ার হাত ধরে ভেতরে প্রবেশ করলে সমস্ত কেয়ারটেকার এবং স্টাফ যারা বাড়িটাকে গুছিয়ে রাখে তারা মাথা নিচু করে বেরিয়ে গেল। ফারিয়ার কিছু বলার আগে রেজন ফারিয়াকে পাশের দেয়ালের সাথে চেপে ধরলো, ফারিয়ার দিকে ঝুঁকে তৎ কিরমির করে জিজ্ঞেস করল, কেন কেন করছো তুমি এইসব? তোমার এরকম আচরণের কারণ কি? ইগনোর করছো কেন আমায়? ফারিয়া, টেল মি, ওয়াই আর ইউ বিহেভিং লাইক দিস টু মি? আমার শরীর থেকে হাত সরান। ফারিয়ার এই কথা যেন রেজওয়ানকে আরো বেশি রাগিয়ে তুললো। ফারিয়ার কথাকে পাত্তা না দিয়ে আরো বেশি করে চেপে এগিয়ে গেল সে ফারিয়ার দিকে। কেন আমার কাছে? আচ্ছা, কেন আমার কাছে আসা বুঝি ভালো লাগছে না? না না না, ভালো লাগছে না মিস্টার রিজওয়ান, আপনার এই নোংরা হাতের ছোঁয়া আমার সহ্য হচ্ছে না। কেন সহ্য হচ্ছে না? আমার এই ছোঁয়ার জন্যই তো আমার পিছন পিছন ঘুরতে, ভালোবাসার দাবি করতে বারবার। তো আজ কেন আমার এই ছোঁয়া তোমার ভালো লাগছে না? কথাটি বলিয়ে রেজওয়ান ফারিয়ার অধরে রুডলি কিস করতেই থাকে, নিজের সমস্ত রাগ ফারিয়ার অধরের উপর বের করতেই থাকে। ফারিয়ার চোখের কোণ থেকে পানি গড়িয়ে পড়ছে। হ্যাঁ, ফারিয়া অপেক্ষা করছে, ফারিয়া অপেক্ষা করেছে, অনেক অপেক্ষা করেছে এই ছোঁয়াকে, কিন্তু কেন জানে আজ ফারিয়ার এই ছোঁয়া বিষাক্ত লাগছে, ভীষণ বিষাক্ত লাগছে। রিজওয়ানকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে সে। রাগ, দুঃখ, অভিমান, ঘৃণা সব কিছু মিলিয়ে ফারিয়া দু হাত দিয়ে রেজওয়ানের বুকে জোরেই ধাক্কা মারে। তাল সামলাতে না পেরে দু কদম পিছিয়ে যায় রেজওয়ান। ফারিয়ার এরকম ব্যবহার একটু আশা করেনি সে। লাল হয়ে যাওয়া চোখ দুটো নিয়ে তাকিয়ে আছে ফারিয়ার দিকে। মেয়েটার এরকম রাগের কারণ সে কিছুতেই বুঝে উঠতে পারছে না। কান্না করতে করতে ফারিয়া চিৎকার করে বলে, হাউ ডিয়ার ইউ টু টাচ মি? হ্যাঁ, একটা সময় এসেছিলাম আমার ভালোবাসার দাবি নিয়ে আপনার কাছে, কিন্তু বিশ্বাস করুন, যদি আমি জানতাম যে আপনার শরীরের খিদে এত বেশি যে সেটা মেটানোর জন্য আপনাকে পতিতালয়ে যেতে হয়, তাহলে আপনার মতো চরিত্রহীন মানুষকে আমি কোনোদিন ভালোবাসার দুঃসাহস করতাম না। কোন সাহসে আপনি আমাকে টাচ করলেন? কোন সাহসে আপনার এই নোংরা হাত আমার শরীরে রাখলেন? মনে রাখবেন, আপনার মতো চরিত্রহীন মানুষকে শুধুমাত্র ঘৃণা করা যায়, ভালোবাসা যায় না। আর মনে রাখবেন, আপনি শুধুমাত্র আমাদের বাড়ির ড্রাইভারের ছেলে, সো ডোন্ট ক্রস ইউর লিমিট। মিস্টার আর মিসেস সৈয়দ চলে গেল। প্রায় আধ ঘন্টা হতে চলো। আসিল সমস্ত এঁটো বাসন বাটি ড্রয়িং রুমের সেন্টার টেবিল থেকে উঠে কিচেনে রাখলো। সিঁড়ির দিকে তাকিয়ে দেখলো আয়শা ধীর পায়ে নিচে নেমে আসছে। আয়শা নিচে নেমে ড্রয়িং রুমের দিকে দেখলো আয়ান তার দিকেই তাকিয়ে আছে। আয়ানের চাহনি দেখে আয়শা অভিমানে মুখ ফিরিয়ে নিল। বুকের মধ্যে চাপা কষ্ট নিয়ে এগিয়ে গেল কিচেনে। আসিলের পাশে দাঁড়িয়ে দেখলো আসিল বেসিনে এঁটো বাসন ধুচ্ছে। সেও আসিলকে হেল্প করতে লাগলো। বাসন ধুয়ে কিচেন পরিষ্কার করে আসিল ডিসপেন্সার থেকে এক গ্লাস পানি নিয়ে মুখে দেওয়ার আগে কলিং বেল বেজে উঠলো। ভ্রু কুচকালো আসিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 8:15। এই সময় আবার কে এলো? আয়শা আপন মনে ফ্রিজ খুলে দাঁড়িয়ে আছে। আল্লাহ জানে ফ্রিজে কি খাজানা খুঁজে এই মেয়েটা। আসিল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে পানির গ্লাসটা রেখে এগিয়ে গেল দরজা দিকে। ড্রয়িং রুমে আয়ান ফোন স্ক্রল করতে ব্যস্ত। কেমন কেমন মানুষদের সাথে আমার মতো নিষ্পাপ নিরীহ শিশু বাস করে। কলিং বেলের শব্দও এদের কান অবধি পৌঁছায় না। এদের মনে হয় কান পুড়ে সমস্যা আছে। এইসব হাবিজাবি ভাবতে ভাবতে আসে দরজার সামনে দাঁড়িয়ে। দরজা খুলে দিয়েই সামনের মানুষকে না দেখে বলে উঠল, মোট আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভারী পুরুষালী আওয়াজ, যা আসিলের পূর্ব পরিচিত বুঝতে পেরে আসিল চোখ তুলে তাকালো সামনের মানুষটির দিকে, যাকে আসিল এইভাবে এই সময় বা এই জায়গায় দেখবে বলে আশাই করেনি। চোখ দুটো আপনা আপনি বড় আকার ধারণ করলো। মুখ হা করে কুচকানো ভ্রু নিয়ে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে দেখে চলেছে এক মনে। আসিল তার সামনে দাঁড়ানো ব্যক্তি যে সত্যি তার সামনে দাঁড়িয়ে আছে, কোনো হ্যালুসিনেশন নয়, এটা প্রমাণ করার জন্য
হাতটা বাড়িয়ে নিজের 7-8 আঙুল সেই ব্যক্তির লম্বা খাড়া নাকের ডগার উপর ছোঁয়াল। ব্যাস, আসিল অস্পষ্ট শব্দ করেই বলল, আপনি? রিজওয়ান ফারিয়ার সামনে ঠিক একইভাবে দাঁড়িয়ে আছে। অবিশ্বাস্য নজরে দেখে যাচ্ছে তার সামনে দাঁড়িয়ে থাকা তার মায়াবিনী ফারিয়াকে। ছলছল লাল চোখ, ভেতর থেকে কাঁপুনি আসা শরীর। ফারিয়ার কথাগুলো শুনে রেজওয়ানের এতটুকু রাগ হয়নি, না বোধ হয়েছে অপমানের, শুধু মনের মধ্যে জমেছে বিরাট এক অভিমানের পাহাড়। ফারিয়া একটু যদি রেজওয়ানের কথা শুনে নিত, যদি তার সমস্ত ঘটনা এক্সপ্লেন করার সুযোগ দিত, তাহলে কি খুব বেশি খারাপ হতো? শুকনো গলায় বারবার চোখ গিলে চলেছে। রেজওয়ান হয়তো কান্না আটকানোর একটা প্রক্রিয়া, কারণ ছেলেদের কাঁদতে নেই,